স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। ৮ জেলায় জনসভা করছে বিএনপি। কুমিল্লা, লক্ষ্মীপুর, বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুর, চুয়াডাঙ্গা, নওগাঁ ও কুড়িগ্রামে চলছে এই কর্মসূচি। কুমিল্লার জনসভায় প্রধান অতিথি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া লক্ষ্মীপুরে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে বেগম সেলিমা রহমান, ময়মনসিংহের জনসভায় কথা বলেন ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টদের নানা চক্রান্ত মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় চলছে বিএনপির জনসভা শুরু হয় 11 ফেব্রুয়ারি। 64 জেলায় এই কর্মসূচি চলবে রোজার আগ পর্যন্ত। কুমিল্লার লাকসামে বিএনপির জনসভায় আছেন সহকর্মী সাব্বির রোজ। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাব্বির রোজ, জানাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে উপস্থিত হয়েছেন কিনা জনসভায়, এবং নেতাকর্মীরা কি বলছেন, কারা কারা এসেছেন? ধন্যবাদ আপনাকে। আমি লাকসামে যে বিএনপির পূর্বঘোষিত যে জনসভা রয়েছে সেই জনসভায় রয়েছি। বিএনপি মহাসচিব পথে রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই লাকসাম জনসভার। যে বিএনপির যে 31 দফা রয়েছে, আপনি জানেন যে সেই দফাগুলো নিয়ে বিএনপি দেশের বিভিন্ন স্থানে জনসভার মাধ্যমে জনগণের কাছে সেটি পৌঁছে দিচ্ছেন এবং জনগণের কে তাদের নির্বাচনী যে ইশতেহার রয়েছে সেই ইশতেহারের বা বিএনপি ক্ষমতায় গেলে কি ধরনের রাষ্ট্র সংস্কার করবে বা রাষ্ট্র মেরামতে বিএনপির কার্য ভূমিকা কি হবে সেই বিষয়গুলো নিয়ে। এবং আপনি জানেন বিএনপি অন্তর্বর্তী সরকারের কাছে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। সেই নির্বাচনের কে সামনে রেখেই জনগণকে পরবর্তী নির্দেশনা দিবে বিএনপি মহাসচিব, এমনটি আশা করছেন স্থানীয় নেতারা। এবং স্থানীয় নেতারা বলছেন যে দীর্ঘ 16 বছর পরে এই স্বাচ্ছন্দ্যে তারা কুমিল্লার মাটিতে এই ধরনের একটি আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং গভীর আগ্রহে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শোনার জন্য। এবং 31 দফা নিয়ে নানা প্রশ্ন রয়েছে তাদের মনে, কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে তারা সেই ধরনের সমাধান পাবে এই প্রত্যাশা নিয়েই তারা আসছেন। এখন পর্যন্ত হাজারো মানুষ এসে জড়ো হয়েছেন, এখনো আসছেন। তো বিএনপি মহাসচিব আসলে আসলে এই জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তো এই ছিল আমার কাছে আপাতত। রোজ, আপনাকে ধন্যবাদ। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার রাজনীতি প্রমোট করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ করে সরকারের উপর জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। জাতীয় পার্টির কার্যালয়ে এক যৌথ মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের স্থিতিশীলতা চাইলে সকলকে নির্বাচনের সুযোগ দিতে হবে। এই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে কারা থাকবে কারা থাকবে না। একতরফা নির্বাচন পরিস্থিতি তৈরি হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে না বলে জানান জি.এম. কাদের। বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে তাতে জান, মাল এবং ইজ্জতের নিরাপত্তা সম্পূর্ণভাবে বিধ্বস্ত। কেউ কোনো সময় নিশ্চিতভাবে বলতে পারবেন না যে উনি নিরাপদ আছেন। সম্পূর্ণ কার্যক্রমের মধ্যে একটা বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করছি। সবকিছু মনে হচ্ছে যেন ভেঙে পড়ছে। 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। 18 ব্যক্তি ও নারী জাতীয় ফুটবল দলের হাতে দেশের দ্বিতীয় বেসামরিক পদক তুলে দিয়ে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অমর 21শে নতুন তাৎপর্য নিয়ে হাজির হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ নির্মাণের সুযোগ এসেছে বলেও জানান তিনি। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় 21শে পদক বিতরণ অনুষ্ঠানের। নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 1976 সাল থেকে 21শে পদক দেয়া হচ্ছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর 21শে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। আমাদের স্বাধিকার চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারির ভাষা দিবসের আয়োজন ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন করেন তিনি। সাংবাদিকদের বলেন, কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। রাত 12টা 1 মিনিট থেকে 12টা 40 মিনিট পর্যন্ত ভিভিআইপিদের এবং রাত 12টা থেকে
রাত 12:40 পর থেকে জনসাধারণের পলাশী প্রান্তর থেকে প্রবেশের জন্য গেট উন্মুক্ত করে দেওয়া হবে। শহীদ মিনার এলাকায় প্রবেশের সময় কেউ কোনো ধরনের দাহ্য পদার্থ বহন বা ব্যবহার করতে পারবেন না বলেও জানিয়ে দেন মহানগর পুলিশ প্রধান। শুক্রবার বেলা 2টা পর্যন্ত এই নিরাপত্তা বলবৎ থাকবে বলেও জানান তিনি। যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে তাদের এরিয়া অফ ক্রাইম বা এরিয়া অফ অপারেশন এক জিনিস, আর শহীদ মিনারের পুষ্পমাল্য অর্পণ ভিন্ন জিনিস। জঙ্গি আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই সচিব পর্যায়ের পর মন্ত্রী পর্যায়ের বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকে। এই আহ্বানে সাড়া দিয়েছে বাংলাদেশের বড় প্রতিবেশী দেশটি, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সব দূরত্ব কমিয়ে এনে ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন চায় বাংলাদেশ। ইন্ডিয়ান ওশেন সামিটে অংশ নিতে ওমানের মাস্কাটে গিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানেই সাইড লাইনে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। দেশে ফিরে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সাথে ব্যবসা বাণিজ্য অনেকখানি স্বাভাবিক হয়ে এসেছে। সচিব পর্যায়ের বৈঠকের পর মন্ত্রী পর্যায়ের বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকে এবং তারা ইতিবাচক সাড়া দিয়েছে। শুরুতে তো যে টানাপোড়েন ছিল সেটা সবাই জানে, আমরা স্বীকারও করছি। ব্যবসা মোটামুটি পিক আপ করেছে, দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে। এখন এগুলিতে প্রত্যেকটা ইন্ডিকেশন, দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যে টার্মটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে মানে এগোবেন, আমরাও এগোবো। আমি তাকে বলেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছিলেন, এখন আপনার আসার কথা ঢাকায়। He was positive to all the indications that I gave. তবে ওই বৈঠকে আলোচনা হয়নি ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। এটা নিয়ে কোনো ওইভাবে স্পেসিফিক আলোচনা হয়নি। আমরা ইন জেনারেল সবগুলি নিয়ে কথাবার্তা বলেছি। না, সরিয়ে রাখারও আসলে ব্যাপার না, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইস্যু যে কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সপ্রেস করার জন্য, করে নাই তার মানে এই না তো যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। বদলে যাওয়া পরিস্থিতিতে বাংলাদেশের কিছু অর্থায়ন বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এখনই কিছু করার নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ। বাংলাদেশের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত, এনএনটেক্সের চেয়ারম্যান ইউনুস বাদল সহ 23 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দুদকের এজাহারে বলা হয়েছে, জালিয়াতি করে ঋণ নিয়ে ব্যাংকের অর্থ লোপাট করা হয়েছে। সাবেক গভর্নর আতিউর ক্ষমতার অপব্যবহার করে গ্রহীতা অখ্যাত এবং নাম সর্বস্ব ব্যবসায়ী জেনেও ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেছেন। এজাহারে বলা হয়েছে, আতিউর বারাকাত এবং তার সহযোগী অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ জনতা ব্যাংক থেকে আত্মসাৎ করেছেন। এদিকে মানি লন্ডারিং এর অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ, স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা ও তাহসিন রাইসার বিরুদ্ধেও বৃহস্পতিবার মামলা করেছে দুদক। সংস্থার উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে তাদের নামে মামলা করেন। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির বিধায়ক রেখা গুপ্তা। বৃহস্পতিবার দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শপথ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সহ শীর্ষ নেতারা। রেখা গুপ্তা দিল্লির চতুর্থ ও বিজেপির হয়ে দিল্লির দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী। তার জয়ের মধ্য দিয়ে 27 বছর পর দিল্লিতে আবারও ক্ষমতায় আসে বিজেপি। সংবাদে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।